উদ্যোক্তা জীবনের শুরুটা হয়েছিল ৬,০০০ টাকা দিয়ে, আবার এখানে আসো ৬,০০০ টাকাই আমার পুঁজি। আচ্ছা, চা পাতার ব্যবসাটাতে ৬,০০০ টাকা আমার পুঁজি ছিল। শাহিন, আপনি যদি আপনার গল্পটা একটু বলেন একই রকম ভাবে, সরি, ছোটবেলা থেকে এসে এই প্ল্যাটফর্মের সন্ধান পেয়ে আপনার জীবনে কি পরিবর্তন আসলো? সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি সৃষ্টিকর্তার প্রতি। বাবা মা আমার হ্যাঁ, আমার বাবা মা, আমার প্রাতিষ্ঠানিক শিক্ষক, আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে সকলের সান্নিধ্যে আমি আজকে এই অবস্থানে আছি। প্রাতিষ্ঠানিক শিক্ষকের মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা অর্জন করছি। প্রফেশনাল লাইফে বিভিন্ন বসের অধীনে কাজ করছি, কাজ করে তাদের কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স নিছি। আর আমার লাইফে আসলে আমূল পরিবর্তন হয়েছে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন আসার পর। বিশেষ করে আপনার সাথে আমার কখনো ইতিপূর্বে দেখা হয়নি, আমি চেষ্টা করছি। তারপরও আপনি আমাকে না দেখেও আমার জীবনে একটা বিরাট একটা অবদান আপনার আছে, যেটা আপনার নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের মাধ্যমে সম্ভব হয়েছে। এটাতে পরে আসতেছি স্যার। আমিও স্যার 1999 ব্যাচ। আমিও নিম্নবিত্ত পরিবারের সন্তান। আমরা 2 ভাই 1 বোন। আমি পরিবারের বড়। এসএসসি পরীক্ষা যখন আগে সিস্টেম ছিল অ্যালাউ করতে হইতো টেস্টে, তো টেস্টে অ্যালাউ করার পর আসলাম। বাসায় আসার পর আম্মা খুব খুশি, আব্বাও খুশি। বাট আমার যেদিন ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তার আগের দিন আমার বাবা ফর্ম ফিল আপের টাকা দিতে পারে নাই এনি হাউ। আচ্ছা আচ্ছা। তো আম্মাকে আমি বলছিলাম যে আম্মু, আমি একটা কাজ করি, আমি একটা মুদির দোকানে যাই ঢুকি, অ্যাটলিস্ট ওখান থেকে যেটা আর্ন করবো আমি ফ্যামিলিতে সাপোর্ট করতে পারবো। তো আম্মা আর কিছু বলে নাই। কিছুক্ষণ পর হাওলাত করে রাতের দিক আমি পড়ার টেবিলে বসে আছি, রাতের দিক আম্মা আসে আমাকে, মেবি 1350 টাকা তখন ছিল, তখন দিল। তারপরের দিন ফর্ম ফিল আপ করলাম। ফর্ম ফিল আপ করার পর স্যার আমার আসলে উদ্যোক্তা জীবনটা শুরু হয়েছে আমাদের যখন রিটার্ন পরীক্ষা শেষ হয়ে গেল। এসএসসি পরীক্ষার রিটার্ন পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমার উদ্যোক্তা জীবন শুরু। রিটার্ন পরীক্ষা শেষ হওয়ার পর আমার মাথায় কাজ করা লাগলো যে না, এটার সাথে তো আমাকে কন্টিনিউ পড়ালেখার পাশাপাশি কিছু করতে হবে। তখন আমি কি করলাম, আমাদের এলাকায় ছোট ছোট বাচ্চারা আছে প্রাইমারি লেভেলের, তাদেরকে আমি সকালবেলা টিউশনি দিতাম। এর মধ্যে আল্লাহর কি হুকুম, একটা কনজিউমার কোম্পানিতে এসআর হিসাবে নিয়োগ পেয়ে যায়। তো সকালবেলা টিউশনি করাতাম, এসআর হিসাবে সেলসে মার্কেটিংয়ে কাজ করতাম। পাশাপাশি আমি গ্যাপ দিয়ে কলেজে ক্লাস করতাম। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। এই ক্লাস করতে করতে অনেক বকাঝকা খাইতে হতো বসদের, কারণ সায়েন্সের স্টুডেন্টদের আপনার বিশেষ করে আপনার প্র্যাকটিক্যালগুলো মিস করা যাইতো না। তো এভাবে চলতে চলতে আল্লাহর অশেষ রহমতে আমার মনে করেন আপনার ইন্টার যখন পাস করে ফেললাম, আমার জীবনে আবার একটা জিনিস ছিল যে আমি যেখানে ব্রেক করবো পড়ালেখা করতে যাই, যেখানে ব্রেক হয়ে যাব ওখানেই ব্রেক, আর পড়ালেখা করবো না। তা আল্লাহর অশেষ রহমতে আমি আবার ইন্টারে পাস করলাম। ইন্টার পাস করার ক্ষেত্রে আমার সদ্য খালাতো ভাই আছে রবিউল, উনি আমার টিচার ছিলেন। পাশাপাশি আরও কিছু টিচার ছিল। আমি যদিও রেগুলার ক্লাস করতাম না, বাট স্যাররা আমাকে ভালোবাসতো, এই জন্য আমাকে ফ্রি টিউশনের ব্যবস্থা করে দিচ্ছিল। তো এটা আমার একটা বিরাট পাওয়া যে ইন্টার পাস করার পর আমি আসলে কনফিউশনে পড়ে গেলাম যে অনার্সে ভর্তি হব না বিএসসিতে ভর্তি হব। পরে ভাবলাম যে না, এগুলোতে চাপ অনেক, তখন বিএসএসে ভর্তি হলাম। আর আমি হচ্ছি আপনার বিএসএসে ফার্স্ট ব্যাচ, আমরা 99 ব্যাচটাই ফার্স্ট ব্যাচ ছিলাম। এবং কি বিএসএস ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টে স্টার্ট হয়েছিল ওই সালেই। তখন আমি বিএসএসে ভর্তি হলাম। ইন্টার পাস করার পর আমি আপনার শুরু করলাম 6,000 টাকা পুঁজি দিয়ে আপনার একটা স্যানিটারি ব্যবসা। আপনার গ্রামে যে আপনার স্যানিটারি ব্যবসা হয়, এই স্যানিটারি ব্যবসা শুরু করলাম নিজে প্রোডাকশন করে আর কি, বিভিন্ন জায়গায় আপনার সেটিং করে দিয়ে আসতো আমাদের লোকজন। তো এইভাবে করতে করতে ওই যে খোলা বাথরুম যেগুলো গ্রামে গ্রামে হতো আগে, সেগুলো, হ্যাঁ। তো এগুলা করতে করতে ওইভাবে চলতেছিলাম। চলতে আপনার 2006 সালে আমি আমার পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করি। 2008 সালে আমার ছেলে হয়, একমাত্র ছেলে। 2010 সালে আমার ছেলে হয়। 10 সালে ছেলে হয়। ছেলে হওয়ার 11 মাসের মাথায় আমার ওয়াইফ অন্য ফ্যামিলিতে চলে যায়। আসলে পূর্বে তার অ্যাফেয়ার ছিল, এটা আমি বিয়ের পর জানতে পারছিলাম। তো আমি আসলে ভাবতেছিলাম যে আসলে এটা তো অনেকের জীবনে ঘটে,
তো যেহেতু সংসার করতেছি রানিং, সহজভাবে নিবেশে আমিও যতটুকু বোঝানোর দরকার, পরে সে যখন চলে যাই সেপারেট হয়ে গেলাম। সেপারেট হয়ে যাওয়ার পর আনফর্চুনেটলি আমরা গত কিছুদিন ধরে কয়েকজন আপা আসছিলেন এখানে, সে আপাদের গল্পের মধ্যে দেখেছি যে জামাই অন্যদেরকে, তাকে ফেলে অন্যদিকে চলে গেছে, আপনাকে পেলাম যে আপনাকে ফেলে আপনার বউ চলে গেল। ভেরি আনফর্চুনেট। এবং কি স্যার শুধু চলে যায় নাই, আমার স্যার বাচ্চাটা, দুধের বাচ্চাটাকে ফেলাইতে চলে গেছে। একজন মা হিসাবে কিন্তু কখনো এটা সম্ভব না। তো ওই মুহূর্তে আল্লাহর কি হুকুম, আমার মা সুস্থ ছিল, স্বাভাবিক ছিল। আমার বোন, আমার একমাত্র বোন, তারা যথেষ্ট পরিমাণে আমার ছেলেকে নিজের সন্তানের মতো এখনও মানুষ করতেছে। তো এই অবস্থাগুলো কাটার পর আমি তখন আপনার ট্র্যাডিশনাল মার্কেটিং থেকে ফার্মা মার্কেটে চলে আসলাম সুইচ করে। আর বিয়ে করেছেন আপনি? না স্যার, বলি স্যার, শেষে আসবো। তো পরে স্যার মানে ভালো লাগতেছিল না, কারণ ট্র্যাডিশনাল মার্কেটে আপনার কনজিউমার প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে রুট লেভেলে অনেক ধরনের বাজে বাজে মন্তব্য শিকার হতে হয়। তো আসলে যখন ডিগ্রি পাস করে ফেললাম, মানে কীরকম লাগতেছে। তারপর আমি ফার্মা মার্কেটে চলে আসলাম। ফার্মা মার্কেটে আসার পর আমি তখন আপনার গ্যাকো ফার্মাসিউটিক্যালে জব করতাম। ওখানে আমি জয়েন করলাম। জয়েন করার আর ওইদিকে স্যানিটারি ব্যবসার কি হলো? স্যানিটারি ব্যবসাটা স্যার আমার ফ্যামিলি, আমার বাসার সামনেই ছিল স্যানিটারি ব্যবসাটা। আচ্ছা, আচ্ছা। যে কারণে আমার মাও মাল সেল করতে পারতো, আমার বাবাও হেল্প করতে পারতো। ওকে ওকে। ওখানে মানে আমাকে যে থাকতে হবে ফুল টাইম দরকার ছিল না। জি। তো আল্লাহর কি হুকুম, ফার্মাসিউটিক্যালে জব করার স্টার্ট করার 7 মাসের মাথায় আমি প্রমোশন পাই যাই। এমপিও থেকে সিনিয়র এমপিও হয়ে গেলাম। 1.5 বছর আবার মানে টানা 1.5 বছর জব করলাম। জব করার 1.5 বছর পর আমার অ্যানাউন্সমেন্ট আসলো অ্যাজ এ এরিয়া ম্যানেজার হিসেবে প্রমোট পাইলাম আমি। পাওয়ার পর আমি আসলে খুব খুশি ছিলাম। সেটা আপনার জানুয়ারি মাসে আমার আসছে, অ্যানাউন্সমেন্টটা আসছে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আমি রিপোর্ট করব। 2011 সালের ঘটনা এটা। জানুয়ারি মাসে 18 তারিখে রোড অ্যাক্সিডেন্টে আমার 2টা পা ভাঙে যায়। ওহো। আমার হাঁটু, ডান পায়ের হাঁটুর নিচে, বাম পায়ে থায়ে হাঁটুর নিচে 2 জায়গায়। এবং আমার এখান 2 পা থেকে এরকম সাইজের হাড়গুলা মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছিলো, মানে খুঁজে পাওয়া যায় নাই। তো অনেকে মনে করছিল যে শাহিন ডেড। তা আল্লাহর অশেষ রহমত যে আমার আব্বা সদয় ছিল। আমার আব্বা খুব ভালো মানুষ। তো আব্বা অনেক চেষ্টা করলো। পরে স্যার একজনের সহযোগিতায়, একজন বললে আমার চাচার যে সম্বন্ধী আছে, মামা হয়, ওনার সহযোগিতায় আমার পায়ের অপারেশন হয়। প্রায় 8 মাস আমি ইয়াতে ছিলাম, বিছানায় ছিলাম। আমার মায়ের সেবায় সুস্থ হইলাম। তারপরে স্যার আমার আর ঠাকুরগা ভাল লাগে না। তারপর আমি স্যার সুইচ করে চলে আসলাম ঢাকায়। ঢাকায় আসার পর আমার এখানকার জীবনটা স্যার আরও অতিষ্ঠ হয়ে গেল। কি করব? আসার 14 দিনের মাথায় টানা 5 দিন আমি না খাই ঘুরে বেড়াইছি শ্যামলী এরিয়াটাতে। কিন্তু শ্যামলী এরিয়াটাতে নর্থ বেঙ্গলের মানুষের ভরপুর, কিন্তু কাউকে মুখ ফুড়ে বলতে পারিনি, কিংবা মানে সাহস করে বলতে পারিনি, ইচ্ছা করেও বলি নাই। ওই 5 দিন আমি ছিলাম শ্যামলী স্কোয়ারে যে সিকিউরিটি গার্ডগুলো আছে তাদের সাথে সময় কাটাইছি। তারাই হয়তো বা ডাকে ঢুকে আমাকে চা আর ওই বন রুটি খাওয়াইছে। মাথায় শুধু একটা জিনিসে ছিল যে আমাকে একটা কাজের ব্যবস্থা করতে হবে। এই অবস্থায় আল্লাহ কি হুকুম স্যার, ওই রিং রোডে একজন ভাই আছে, উনি ওই আপনার ঠেলা গাড়িতে করে প্যান্ট শার্ট বিক্রি করে। তো ওখানে যাই দেখতেছি আমি দাঁড়াই। তো উনি কি মনে করে জানি, আল্লাহর কি হুকুম, উনি আমাকে মানে বিভিন্ন ধরনের প্রশ্ন করা শুরু করলো। ভাই আমার একটা কাজের দরকার, পেটে ভাতে চলার মতো হইলেও আমার জন্য খুব ভালো উপকার হয়। তো ওনার কি মনে হলো, ওখান থেকে তারপরের দিন থেকে আমি মানে ওনার সাথে থাকার সুযোগ পাইলাম, খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। ওনার সাথে আমাকে দোকানদারি করতে হবে। এভাবে চলতে চলতে স্যার 1 মাস 18 দিন ওখানে কাজ করছি। কাজ করার পর এর মধ্যে আমি ভাইবা দিতাম বিভিন্ন জায়গাতে। তো এর মধ্যে একটা রিয়েল এস্টেট কোম্পানি আরপি গ্রুপ নামে, ওখানে আমি কনফার্ম হইলো। ওখানে কিছুদিন কাজ করলাম। ওখান থেকে সুইচ করে আমার এক দুঃসম্পর্কের চাচার সুপারিশে আমি গার্মেন্টস সেক্টরে গেলাম। ওখানে কিছুদিন জব করছি। ওখানে তখন একটা বায়ারের মানে কমপ্লেনের কারণে গোটা টিমটাকে আমাদের ক্লোজ করে দিল ওখানকার এমডি। তারপর আবার বেকার হয়ে গেলাম। তারপর গ্রামীণ ফোনে স্যার হঠাৎ করে গ্রামীণ ফোনের একটা প্রজেক্টে আমি কাজ পেয়ে যাই। তো ওটাতে স্যার 3 বছর কাজ করছি। 3 বছর কাজ করার আগ মুহূর্তে এখন আমার মাথায় চিন্তা পড়ে গেলো যে কী করবো আমি ক্লোজ হয়ে গেলে। তারপর স্যার আমি মানে আমার এক বন্ধু পরামর্শে শুরু করলাম যে একটা কিছু করতে হবে। পরে তখন চা পাতা নিয়ে কাজ শুরু করছি। চা পাতা নিয়ে কাজ শুরু করছি বলতে কি, একটা কোম্পানিতে আমি 7টা থেকে রাত 10টা পর্যন্ত মার্কেটে ফিজিক্যালি মার্কেটিং করতাম আর কি, রিসার্চ করতাম
স্টাডি করতাম, করতে করতে প্রজেক্ট ক্লোজ হওয়ার পর আমার এর মধ্যে কিন্তু ব্যালেন্স সব শেষ হয়ে গেছে, টোটালি জিরো আর কি। মানে গ্রামীণ ফোনের প্রজেক্টে যে কাজ করতে ওখানে সামান্য যেটা স্যালারি পাইতাম এটা দিয়ে কোনো মতো চলতাম আর কি। তখন আমার কি মানে লাইফে এমন একটা ঘটনা যে আমার লাইফে মানে উদ্যোক্তা জীবনের শুরুটা হয়েছিল 6,000 টাকা দিয়ে, আবার এখানে আসো 6,000 টাকাই আমার পুঁজি। আচ্ছা, চা পাতার ব্যবসাটাতে 6,000 টাকা আমার পুঁজি ছিল, 6,000 টাকা পুঁজি ছিল, কিন্তু আমার পরিচিতি ছিল। আল্লাহর অশেষ রহমত স্যার, নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের জন্য আমার সারা জীবন কাঁদবো আমি, এখানকার মানুষের জন্য, আপনার জন্য সবসময় কাঁদবো, আমার পরিবারও কাঁদে, আমার পরিবারের সবাই আপনার এই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের সদস্য। তো স্যার কোহিনুর টি চিটাগাংয়ের হাসান মাহমুদ ভাই, উনি মেবি ফেনীর স্যার, উনি চিটাগাংয়ে বিজনেস করে, ওনার সান্নিধ্য পাই। ওনার সান্নিধ্য পাওয়ার পর আমার জীবন চেঞ্জ হওয়া শুরু করলো। উনি যে সাপোর্টটা ব্যাকআপগুলো দেওয়া শুরু করলো আমাকে, আমার লাইফ চেঞ্জ হওয়া শুরু করলো। লকডাউন মানে শুরু হওয়ার মার্চ মাসের 26 তারিখে মেবি লকডাউন শুরু হয়েছিল, তার আগ মুহূর্ত পর্যন্ত এভরি মান্থ আমার সেল আসতো মিনিমাম 8 লাখ টাকা। এই লকডাউনের পর আমি পুরো ধরা খেয়ে গেলাম। আমার মার্কেটে ক্রেডিট ছিল 3,70,000 টাকা। এই দোকানদারগুলো যে গেল ঢাকা শহর ছাড়ে, সেগুলো আর ব্যাক করেনি। আমি পুরো নিঃস্ব হয়ে গেলাম স্যার। নিঃস্ব হওয়ার পর আমি ভাবতেছিলাম যে আসলে আমি কী করব। এরই মধ্যে আমি খুব চিন্তা করতে 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 আমি ডিসিশন নিলাম যে না, চা পাতা নিয়ে কাজ করতে, চা পাতা নিয়েই কাজ করব। বাট আমি একটু ক্যাটাগরিটা সুইচ করব, স্কিপ করব, যে আমি আগে লোকাল মার্কেটের জন্য কাজ করতাম, এখন আমি ফ্যামিলি ব্লেন্ড মানে প্রিমিয়াম কোয়ালিটি যে চাগুলো এগুলো নিয়ে কাজ করব। এরকম চিন্তা ভাবনা করতেছিলাম, হাতে কোনো টাকা নাই। এরই মধ্যে আমার পায়ে ইনফেকশন দেখা দিছে অলরেডি। তখন আমার মনে করেন 4টা অপারেশন তখন হয়েছে, অপারেশনের সময়। পরে আমার রড নাট অনেক কিছু ছিল পায়ে, এগুলোর কারণে আমার পায়ে ইনফেকশন দেখা দিয়ে আমার ডান পা প্রায় পচার উপক্রম। আমি কিন্তু হাসান ভাইকে বলতে পারি না, কারণ উনি আমাকে এমনিতে যেটা সাপোর্ট দেয় এটা তো অনেক। এর মধ্যে উনি আমাকে বলতেছে, শাহিন ভাই আপনার কোনো সমস্যা হয়েছে হয়তো বা। বললাম ভাই এই ব্যাপার। উনি তো মানে উনিও লজ্জা পাচ্ছে আমাকে যে মানে সাপোর্ট দিবে, যে কি মনে করি আমি চুপচাপ আছি। পরে উনি বললো যে ভাই আপনাকে আমার রিকোয়েস্ট, আপনি আগে সুস্থ হন, সুস্থ হওয়ার ব্যবস্থা করি। তো উনি স্যার ফিনান্সিয়াল হেল্প করছিল আমাকে, পাশাপাশি আপনার সাথে পরিচয় নেই, তারপরও আপনি মিশন মানবতা গ্রুপের মাধ্যমে আমাকে 20,000 টাকার সহযোগিতা করছিলেন তৎকালীন অপারেশনের জন্য। তারপর থেকে আবার সুস্থ হইলাম। সুস্থ হওয়ার পর আবার ঘুরে দাঁড়াইলাম স্যার। ঘুরে দাঁড়াইতে মানে তারপরে আমার পরিশ্রমটা সব থেকে বেশি হয়েছিল, কারণ এই ফিজিক্যাল ফিটনেস নিয়ে 50 কেজির বোঝা কিন্তু স্যার কেউ সহজে তুলতে পারবে না, কারোর পক্ষে পসিবল না। আমার যে সুস্থ স্বাভাবিক বন্ধুগুলো আছে তারাই কিন্তু তুলতে পারে না। বাট স্টিল নাও আল্লাহ আমার অশেষ রহমতে আমি 50 থেকে 55 কেজির বোঝা মাথায় নিয়ে 1 কিলো হাঁটে যেতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি স্যার নিজেই লেবার, নিজেই আসার, নিজেই ডেলিভারি ম্যান, মানে সব কিছু আমি নিই। আমার প্রতিষ্ঠান সিইও আমি। আমার পাশাপাশি আমার এখানে আমি যেহেতু একটু স্ট্যান্ডার্ড লেভেলে মার্কেটিং করার চিন্তা ভাবনা করতেছি, সেই ক্ষেত্রে আমাকে সর্বোচ্চ কোঅপারেশন করে আমার ছোটো ভাই, তারও বিএসসি শেষ স্যার। মানে আমার জীবনের ডেভেলপমেন্টটা স্যার এরকমভাবে হয়েছে যে ছোটো ভাইটা স্যার বিএসসি শেষ হয়ে আসতেছে, বাংলাদেশের স্বনামধন্য একটা প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ট্রিপল ই নিয়ে 3.90 স্কোর তার বর্তমান। এর মধ্যে IELTS কমপ্লিট করে ফেলছে। আবার 2টা আপনার ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টকে আপনি করোনার মধ্যে যে বড় ধরনের আবার ধস নেমে এসেছিল, ক্ষতিগ্রস্ত হলেন, আপনি বলছিলেন 3,70,000 টাকা বাকি পড়ে গেছিল, তারপরে আপনি নিজের বলার মতো গল্পের সঙ্গে যুক্ত হলেন? না স্যার, তার আগে থেকে মানে আমার বিজনেসের স্টার্টটা থেকেই। তারপরে বিজনেসটা আবার বাড়লো কিভাবে? বিজনেসটা বাড়লো, আমার বোন জামাই আছে, আমরা কিন্তু স্যার জয়েন্ট ফ্যামিলি। আমার মা 2 বছর পূর্বে গত হয়ে গেছেন। তো মা মারা যাওয়ার একদিন আগেও আমাকে বলে গেছে, তুই বাপের বড় ছেলে, তোরা একসাথে থাকবি, আর তোর যেহেতু ফিজিক্যাল প্রবলেম, তুই তো ওরকম হার্ড ওয়ার্ক করতে পারিস না, তো সবাই মিলে থাকলে অন্তত পক্ষে তোরা সবাই সুবিধা পাবে। তো সেই হিসাবে আমরা একসাথেই আছি। আমার বোন জামাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম, নিয়ে এই প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে কাজ শুরু করলাম। আমি স্যার এখন আমি যদি অ্যাভারেজ ক্যালকুলেশন করি 3 লাখ আমার সেল আসে প্রতি মাসে। আর এখান থেকে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের যে আমার ক্লায়েন্ট আছে, রিপিট ক্লায়েন্ট যেগুলা অ্যাটলিস্ট ঢাকা সিটিতে, এইগুলা থেকে মনে করেন আমার 40% আসে।
40% রিটেল সেল আসে, 60% আমার আপনার হোলসেল আসে, যার 40%ই আপনার নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের ক্লায়েন্ট। তো আপনি কেন বলছেন যে নিজের বলার মতো একটা গল্প আপনার জীবন বদলে দিয়েছে? কি ঘটনাটা? এখানে স্যার জীবন বদলে দিয়েছে স্যার, একটা মানুষ যখন মানে সব কিছু হারায়, সংকীর্ণ অবস্থায় থাকে, সে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, এই অবস্থানটা থেকে যে আমি বাইরে হয়ে আসছি, এটা আমার নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে আপনার যে মোটিভেশনাল ভিডিওগুলা, এখানে যে সেশন চর্চা করে যে অভিজ্ঞতাগুলো আমি সঞ্চয় করছি, এগুলা থেকে আমি অনেক কিছু অবজার্ভ করে আমার জন্য সহজ হয়েছে যে আমি আসলে আমার হেরে যাওয়ার জন্য তো আমার দুনিয়াতে আসা না, আমার তো অনেক কিছু করার বাকি আছে, আমাকে আগাই যাইতে হবে। আমি শুধু নিজের জন্য ভাবলে হবে না, আমার পরিবারের জন্য ভাবলে হবে না, তাহলে তো আমি সেলফিশ হয়ে যাব, আমাকে 10 জনের জন্য ভাবতে হবে। এর মধ্যে স্যার এইভাবে আমি স্টার্ট করার পর বাংলাদেশে মনে করেন আমি যে কোয়ালিটি মেনটেন করে চা দিই, বাংলাদেশে কেউ দেয় না স্যার। আলহামদুলিল্লাহ।